শ্রদ্ধেয় কো চেয়ারম্যান বৃন্দ, শ্রদ্ধেয় মহাসচিব, প্রেসিডেন্ট সদস্যবৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় নেতাকর্মী, ভবিষ্যৎ প্রেমিক, জাতীয় পার্টির আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা শোক সভার আয়োজন করেছি। আমাদের মধ্যে যারা ছিলেন জাতীয় পার্টির সক্রিয় সদস্য, বিভিন্নভাবে জাতীয় পার্টিতে যাদের অসংখ্য অবদান আছে, যাদের কারণে জাতীয় পার্টি আজকে এই পর্যায় পর্যন্ত এসছে, তাদের যারা মারা গেছেন এই করোনায়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদেরকে স্মরণ করার জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাদের কথা আমরা স্মরণ করছি। তাদের সঙ্গে একই সঙ্গে যারা আজকে আমাদের জাতীয় পার্টি করছেন এবং বিভিন্নভাবে এই মহামারী আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে আছেন, তাদের রোগ মুক্তি কামনা করছি। আমরা আমাদের মধ্যে থেকে ছাড়াও বাইরে যারা আছে সারা দেশময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদেরও আমি আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এখন বিভিন্ন হাসপাতালে এবং বাসায় এই রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাদের কষ্ট লাঘব করুক এবং তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন, এই দোয়া করছি। আল্লাহর রহমতে সারা দেশ থেকে এই করোনার বিভীষিকা যেন ভয়াবহতা যদি উঠে যায়, আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, এটাও আছে আমাদের সবাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। আজকে আপনারা জানেন, আমরা অনেক সময় কথাটা বলি যে দেশ একটা ক্রান্তি লগ্নে অতিক্রম করছে। এটা অনেক সময় প্রাসঙ্গিক হয়, অনেক সময় অপ্রাসঙ্গিক হয়। এখন এই মুহূর্তে আমাদের দেশ না, সারা পৃথিবী একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আমাদের দেশ তার মধ্যে বেশি ক্রান্তিকাল অতিক্রম করছে বলা যায়। আমাদের দেশের সমস্যাটি অন্যান্য জায়গায় তুলনামূলকভাবে আমরা অনেক বেশি দেখছি। তার প্রধান কারণ হলো সবকিছুতে একটা অনিশ্চয়তা এবং সবকিছুতে একটা বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি। আমরা জানি মহামারী বলে এই সমস্ত রোগকে, যে রোগগুলি ছোঁয়াছয় এবং যে রোগগুলিতে মানুষের প্রাণহানি হয়, এবং করোনা ভাইরাস বা কোভিড-19 এই ধরনের একটি রোগ। সেই রোগের নিয়ম হলো, সেই রোগ থেকে আপনার সংক্রমণ থেকে বন্ধ করতে গেলে কোয়ারেন্টাইন করতে হয়, আইসোলেশন করতে হয়, অথবা মানুষকে এক জায়গায় রাখতে হয়। রোগ সহ মানুষকে এক জায়গায় রাখতে হয়, তাতে সে হয় সুস্থ হবে, আর না হলে সে যদি চলে যায় ওখানেই শেষ, আর এটা ছড়াবে না। সেটাই ছিল প্রথম। আর তারপরে যদি টিকা আবিষ্কার হয়, তাহলে টিকা দেওয়ার মাধ্যমে এই রোগগুলিকে থেকে আমরা রেহাই পেতে পারি মহামারী থেকে। আর এর সবকিছুর সঙ্গেই যখন অসুস্থ হবে বা টিকা থাকুক আর না থাকুক, আবার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে যে রোগী হোক, তার চিকিৎসা যতটুকুই থাকুক, কিছু না কিছু চিকিৎসা থাকে। সেগুলো যদি সময় মতো পাওয়া যায়, তাহলে দেখা যায় যে এই সমস্ত মহামারীর সময়, বিশেষ করে করোনাতে, শতকরা 90 থেকে 95% মানুষ ভালো হয়ে যায়। সেই চিকিৎসার ব্যবস্থাগুলো থাকলে, এগুলো নিশ্চিত করতে পারলে আমরা অনেকটা হয়তো ভালো থাকতাম। কিন্তু আমরা যেটা প্রথম থেকেই যেটা লক্ষ্য করেছি, যে আমাদের লকডাউনের সময় অপরিকল্পিতভাবে লকডাউন দিয়ে আইসোলেশন করা হয়েছে। অপরিকল্পিত বলছি এই জন্যই যে বোঝা উচিত যে একটা মানুষকে আমি ঘরে আটকে রাখবো যখন, এবং তাকে যখন বলবো যে তুমি ঘরের থেকে বের হবে না, কোথাও যাবে না, তখন তার কি কারণে সে বের হবে না বা কি কারণে সে বের হবে, এটা তো আমরা সবাই বুঝি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরিব এবং তাদের খাওয়া পড়ার কোনো নিশ্চয়তা থাকে না। দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা যথেষ্ট। এবং শুধু তাই নয়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেকে আছে যাদের ওষুধ লাগে এবং যাদের শিশু সন্তান আছে, শিশুদের জন্য খাবার লাগে। এগুলো যদি তাদেরকে না দিয়ে আমি যদি বলি যে আপনি ঘর থেকে বের হবেন না, আপনি রোগ হোক আর না হোক আপনি ঘরে বসে থাকেন, তাহলে রোগটা ছড়াবে না, এটা তো কেউ মানতে পারবে না। এই জন্য আমরা প্রথম থেকে এই কথাটা বলে আসছিলাম যে অপরিকল্পিতভাবে আপনি লকডাউন দিয়ে সেই লকডাউনের সুফল হবে না। আর আমাদের দেশে তো একটা সমস্যা আছে যে আমরা ঘনবসতির দেশ, পাশাপাশি একই কামরার মধ্যে 4-5 জন থাকে, একই এলাকার মধ্যে অনেক সময় দেখা যায় যে অল্প একটু এলাকায় আমাদের 1 স্কোয়ার কিলোমিটারে আমাদের 1400-1500 লোকের বসবাস। সেখানে তো এমনি মানুষকে একখান থেকে আরেকখানে সেপারেশন করা অসুবিধা। তো সেটা যেহেতু সেটা করা হয়নি বা করা হয়তো সম্ভব নয়, হয়তো সরকার বলবে এত লোককে আমরা কিভাবে খাওয়া পড়াতে রাখবো, তাহলে আপনার অল্টারনেটিভ ছিল যে
আপনি চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা যেটা বারংবার বলে আসছি যে চিকিৎসা গ্রাম পর্যায়ে পর্যন্ত চিকিৎসা নিয়ে যান। আজকে যারা মারা যাচ্ছে দেখবেন যে শুধু মানে ইউনিয়ন পর্যায়ে নয়, উপজেলা পর্যায়ে নয়, এমনকি জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে রোগীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকায়। কেন? ওখানে চিকিৎসার ব্যবস্থা যথেষ্ট নেই। কি চিকিৎসা? খুব সামান্য চিকিৎসাটাও যে বিরাট চিকিৎসা তা নয়, অক্সিজেন সাপ্লাই ইত্যাদি ছোটখাটো কিছু ব্যবস্থা থাকলেই কোভিড রোগীরা বেঁচে যায়। কিন্তু সেগুলো আমরা বারংবার বলেছিলাম যে আপনার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ে এই ধরনের সুযোগগুলো সৃষ্টি করে, দরকার হলে টেম্পোরারি সৃষ্টি করে, খুব বেশি টাকাও লাগে না। কিন্তু কোনো কিছু করা হয় নাই। এই যে সুজা মারা গেল, সে যখন মাগুরা থেকে তাকে হসপিটাল থেকে বলা হলো যে একটা জেলা শহরের হসপিটাল বলা হলো আপনার চিকিৎসা এখানে আমরা দিতে পারবো না, ও আমাকে টেলিফোন করেছিল যে আমি ঢাকায় আসছি, আমি ঢাকায় চলে আসো তাড়াতাড়ি, এবং আসার পরে তাকে ভর্তি করানো, তার জন্য যা লাগে তার সবকিছুই আমরা চেষ্টা করেছি। কিন্তু যেটা দেখলাম যে তাকে যখন বিদায় দিয়েছে তখনই তার মৃত্যু হয়ে গেছে বলা যায়, কারণ তার লাংসটা তখন এমনভাবে ড্যামেজ হয়েছে যে এখানে আসার পরে আস্তে আস্তে যে অবস্থা দাঁড়িয়েছে, এখানে আসার পরে হাজার চেষ্টা করে ডাক্তাররা আর তাকে বাঁচাতে পারে নাই। চেষ্টা করা হয়েছে, প্রায় 20-25 দিন সে বোধহয় হসপিটালে ছিল, 15-20 দিন হবে। হ্যাঁ, আমি খেয়াল রাখতাম, প্রতিদিনই খোঁজ করতাম। এই যে একটা জিনিস, এটা কি একটা নেগলিজেন্স নয়? এটা কি সরকারের দায়িত্ব ছিল না? জেলা শহরের মতো জায়গায় যদি গিয়ে আমি যদি এতটুকু সমস্যা, একটা অক্সিজেন সাপ্লাইয়ের মতো একটা ট্রিটমেন্ট আমি না ব্যবস্থা করতে পারি, এটা কি একটা বিরাট অব্যবস্থাপনা নয়? জনমানুষের প্রতি যে একটা ভালোবাসা, এবং আমার দায়িত্ববোধের কথা বাদ দিলাম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এটাও আমরা দেখাতে সক্ষম হই নাই। এটা হলো আমাদের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা আমি মনে করি। এটার কথা পরে আসলে যখন ভ্যাকসিন, ঠিক আছে চিকিৎসা হয় নাই বা আইসোলেশন হচ্ছে না, ভ্যাকসিন দিতে থাকতে পারলে, যদি ভ্যাকসিন আমরা পেতাম, তাহলে জানা যায় যে 70% মতো পপুলেশনকে ভ্যাকসিন দেওয়া গেলে তাদের হার্ড ইমিউনিটি গ্রো করে আর এই রোগটা ছড়ায় না। এইভাবে পৃথিবী থেকে অনেক বড় বড় রোগ চলে গেছে, স্মল পক্স, কলেরা, যেগুলো টাইফয়েড, আগে যেগুলোতে হাজার হাজার লোক মারা যেত, সেই রোগকে আমরা শেষ করে ফেলেছি। কিভাবে করেছি? শুধু আমরা ভ্যাকসিন সময় মতো দিয়েছি। ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে মানুষের নিশ্চিত হয়ে গেছে, এখন আর ওগুলো নির্মূল হয়ে গেছে, পোলিও রোগ নির্মূল হয়ে গেছে। আমরা যখন ভ্যাকসিন আবিষ্কার হলো তখন দেখা গেলো আমরা খুশি হলাম যে এখন ভ্যাকসিন হয়েছে, এই রোগ থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু আমরা দেখলাম যে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যখন ভ্যাকসিন দেওয়ার শুরু হয়ে গেল, বিরাটভাবে শুরু হয়ে গেল, এবং তারা আস্তে আস্তে তারা স্বাভাবিকত্বের দিকে চলে যাচ্ছে। অনেক দেশ বললো আমার এখানে আর কোনো রকম করোনা রোগের কোনো সমস্যা নেই, ফ্রিলি চলাফেরা করতে পারবে। অনেক দেশ প্রতিদিনই এইটার সংখ্যা বাড়ছে। সেখানে আমাদের দেশে আমরা দেখছি যে আমরা ভ্যাকসিন দিতে গিয়ে এখন পর্যন্ত আমরা 2 ডোজ ভ্যাকসিন দিয়েছি, সেটা 1 কোটির কম। আমি কালকে হিসাব করে এটা পেপারে দিয়েছি, 50-60 লক্ষ লোকের মতো এখন, এবং ভ্যাকসিনের কোনো খবর নাই। কবে আসবে, কি আসবে, এক এক সময় পেপারে এক এক মন্ত্রী এক একটা বিবৃতি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির কথা বলবো না, উনি কোন সময় কি বিবৃতি দেয় ওরা আমরা জানি না, কিন্তু অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন সময় এই স্বাস্থ্য বিষয়ে এই এত হাজার আসতেছে, এত লক্ষ আসতেছে, এত কোটি আসতেছে, প্লেনে নামতেছে, ছবি দেখাচ্ছে সামনের থেকে পিছনের থেকে, নানান কিছু। কিন্তু আসলে মানুষে যখন ভ্যাকসিন নিতে যায় তখন ভ্যাকসিনের কোনো খবর নেই, ভ্যাকসিন নাই। তো ভ্যাকসিন যদি যখন নাই, তখন অ্যাটলিস্ট এখনো আমরা দাবি করেছি যে আপনারা অন্তত পক্ষে ফিল্ড হসপিটাল করে, টেম্পোরারি, যেটা ওয়ারের সময় যখন আর্মিরা যেরকম করে, এরকম করে হসপিটাল করেন, বিভিন্ন জায়গায় হসপিটাল করে সেই হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেন। যেগুলো ইকুইপমেন্ট করোনার জন্য লাগে সেগুলো দিয়ে আপনারা হসপিটাল করেন। এটা কিন্তু খুব ব্যয় সাপেক্ষ ব্যাপারও নয়, এবং এই ইকুইপমেন্টগুলো পাওয়া যাচ্ছে মার্কেটে অ্যাভেলেবল, বিশ্বে অ্যাভেলেবল। এবং সেগুলোকে আমরা বলছিলাম যে যেহেতু আর্মিদের একটা স্ট্রাকচার আছে, লোকবল আছে যথেষ্ট পরিমাণ, এবং ডিসিপ্লিন ফোর্স, এদেরকে এখন কোনো কাজে তারা তেমনভাবে ব্যস্ত নয়, তাদেরকে দিয়ে যদি আপনারা বিভিন্ন জায়গায় ফিল্ড হসপিটাল দান করেন, তাহলে মানুষের একটা চিকিৎসার জায়গা পায়, এবং সেই চিকিৎসাটা ঠিক মতো যদি করতে পারে তাহলে প্রচুর মানুষের জীবন বাঁচে। এটাও আমরা বলেছিলাম। কিন্তু এখন একটা হসপিটাল করা হয়েছিল, সেটা নাকি এখনো চালু হয়নি। একটু আগে যেটা জিয়াউদ্দিন বাবলু সাহেব বললেন, আর একটা হলো একটা হসপিটাল করে সেটাকে চালু করার আগে আবার খুলে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের অবস্থা। তা আমাদের দায়িত্ব সরকারকে সঠিকভাবে আমাদের যেটা মতামত এগুলো জানানো, এবং এটা যদি যুক্তিসঙ্গত হয় সরকারের দায়িত্ব এটা গ্রহণ করে দেশ ও জনগণের সেবায় নিজে যেটা তাদের দায়িত্ব সেটা পালন করা। কিন্তু আমরা আমাদের দায়িত্ব করার চেষ্টা করছি। সরকারের তরফ থেকে আমরা রেসপন্স খুব
খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। এটা খুব দুর্ভাগ্যজনক। মানুষের জীবন মৃত্যুর বিষয় এখানে আমরা আরেকটা প্রস্তাব দিয়েছিলাম, যেটা আমি মনে করি যে কোনো যতগুলো ডেভেলপ কান্ট্রি আছে প্রায়গুলোতে এটা করা হয়েছে। এই জিনিসটা কিচ্ছু না, যে আপনি মানুষের যখন চাকরি হারাচ্ছে, সবচেয়ে বড় কথা হলো লকডাউনের যেমন সুফল আছে সেমন কুফল হলো সবচেয়ে বেশি হলো দেশের ইকোনমি ধ্বংস হয়ে যায়, কাজকর্ম বন্ধ হয়ে যায়, তখন সরকার কিন্তু ট্যাক্সও পায় না, সরকারের হাতে টাকাও থাকে না তখন। এখন সরকার এটা বুঝতে পারছে যে লকডাউন দিয়ে চালানো পারছে না, কিন্তু লকডাউন দিয়ে যে বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যেটা করেছে, সেখানে যখন চাকরি হারায় তাদেরকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়। আমরা বলেছিলাম 2 কোটি পরিবারকে 10,000 করে টাকা দেন, গরিব পরিবার যারা চাকরি হারিয়েছে এবং গরিব বেছে নেন, এবং একটা জয়েন্ট কোনো সিস্টেমের মাধ্যমে বাঁচেন, যেটাতে কোনো বায়াস থাকবে না, মানে কেউ ওই দলীয় লোক দলীয়করণ এইসব থাকবে না। সত্যিকার অর্থে নিডি লোক যারা, তাদেরকে 2 কোটি পরিবারকে যদি দেয়, এক একটা পরিবার 3 থেকে 4 জন 5 জন থাকে, তাহলে 8-10 কোটি 6-7 কোটি লোককে টাকা মাসে 10,000 টাকা দিলে তারা জীবনটা বাঁচাতে পারে। সেটা এমন কোনো ব্যাপার না 6.5 লক্ষ কোটি টাকার বাজেটে আপনি যদি এখানে মাত্র 20,000 কোটি টাকা মাসে খরচ করেন, তাহলে এই 1 মাস যদি আপনি লকডাউনে দেন, মানুষে বসে থাকবে, বড় লকডাউনটা মানবে এবং আপনার সমস্ত স্বাস্থ্যবিধি তারা মেনে চলবে, যেহেতু তাদের পেটে তখন খাবার আছে। পেটে খাবার না দিয়ে আপনি বড় বড় ইনস্ট্রাকশন দিবেন, ওই ইনস্ট্রাকশন কেউ মানবে না। মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, সরকারের উপরে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে দিনকে দিন। এখন যেটা বলে মানুষে মনে করে এটা সরকার আমাদের ভালোর জন্য বলছে না। সরকারকে এটা বিবেচনা করা উচিত, বোঝা উচিত। গায়ের জোরে সবকিছু হয় না, মানুষের ভালোবাসাটা আস্থাটা হঠাৎ করে আসে না। আমরা যদি কথা বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যখন বলেছিলেন যে লাঠি নিয়ে আমার যেখানে যা কিছু আছে সেটা নিয়ে তোমার শত্রুর বিরুদ্ধে দাঁড়াও, তখন মানুষের লাঠি নিয়ে রাইফেলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আধুনিক অস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কেন দাঁড়িয়েছিল? মানুষের সেই আস্থা ছিল তার উপরে। সেই আস্থাটা সৃষ্টি করা হলো লিডারশিপ, নেতৃত্ব। সেটা থাকলেই দেশে অনেক কিছু মানুষে পড়তো। উনি যখন বলেছেন বেতন তোমাদের আজকে থেকে অর্ধেক করে দেওয়া হলো, একটা লোক একটা কোনো কথা বলেনি, অর্ধেক বেতনেই কাজ করেছে। সেই আস্থাটা আমরা হারিয়ে ফেলছি এবং যতদিন যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে সরকার যেটা বলে জনগণ মনে করে এটা হলো আমাদের জন্য ক্ষতিকারক, লাভ তারা লাভ মনে করে না, ফলে এটা মানতে হবে না। এটা হলো বাস্তবতা, সরকারকে এটা উপলব্ধি করতে হবে যে তাদের কথা এখন মানুষ মনে করে যে যেটা জনগণের ভালোর জন্য বলছেন না, ওনারা জনগণের খারাপের জন্য বলছেন, এটা সাধারণ মানুষ মনে করছে, আমরা দেখতে পাচ্ছি। ওইটা খুব দুর্ভাগ্যজনক। এইরকম যেভাবে হলে এই নেতৃত্ব কখনোই এই ধরনের বড় সমস্যার সমাধান করতে পারবে না, হয়তো আল্লাহর তরফ থেকে যদি আমাদের উপর সমাধান হয়। এখন পর্যন্ত আমাদের সংক্রমণের হার ঊর্ধ্বগতি এবং অত্যন্ত হাই। রেড অ্যালার্ট পৃথিবীর মধ্যে যে 2-1টা দেশ আছে তার মধ্যে বাংলাদেশ আছে এবং টপের মধ্যে টপ প্রথমের দিকে আছে। এবং এখনো আমরা ভ্যাকসিনেশনের দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে যে কয়েকটা দেশ নিচের দিকে আছে তার মধ্যে, এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে কম ভ্যাকসিনেশন আমাদের হয়েছে এই পর্যন্ত, সবচেয়ে কম। তো কোনো দিকেই আমরা এই কোনো যেটা করা উচিত সেটা কোনো দিকে আমরা সঠিকভাবে করছি না, এবং প্রচুর অর্থ আমরা জানতে পারছি অনিয়ম হচ্ছে, প্রচুর অর্থ দুর্নীতির মাধ্যমে এদিক ওদিক হচ্ছে, জনগণের কাছে যাচ্ছে না। এবং এটা বারংবার বলার পরে এবং মিডিয়াতে এই রিপোর্টগুলো তুলে ধরার পরেও কোনো অ্যাকশন হচ্ছে না এবং তার প্রতিকার হচ্ছে না। যেটা যেরকম হচ্ছে সেটাই চলছে এবং কোনো উন্নতি হচ্ছে না। কোনোখানে কোনো হসপিটাল বাড়ছে না, কোনোখানে কোনো ইকুইপমেন্ট বাড়ছে না, কোনোখানে ভ্যাকসিনেশনের নামে যেটা দেওয়া হয়েছে 200-300 লোককে দিয়ে আর 5,000 লোককে দাঁড় করিয়ে রেখে সারাদিন কষ্ট দেওয়া, এগুলো ইচ্ছা করলেই এগুলোকে সমাধান করা সম্ভব হতো। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এবং আমরা যাই হোক, এগুলো বিষয় বলার জন্য আমরা আজকে এখানে আসিনি, আমরা এসেছি আমাদের যারা স্বজন হারানোর ব্যথা সেইটার বিষয়ে তাদের প্রতি আমাদের যে কর্তব্য শ্রদ্ধা জানানো। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা মারা গেছেন আমাদের দলীয় নেতাকর্মী, তাদের পরিবারের দিকে খেয়াল রাখবেন এবং আপনারা একজন আরেকজনের যদি কোনো অসুবিধা হয় তাদের দিকে আপনারা তাদের দিকে আপনাদের একটা দায়িত্ব আছে মনে করবেন, চিকিৎসার ব্যাপারে হোক, উন্নয়নের ব্যাপারে হোক, আর্থিক ব্যাপারে হোক। আর আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যে যেখানে যতটুকু পারবেন তাদের পাশে দাঁড়াবেন। বিপদে যারা পাশে দাঁড়ায় সে হলো আসল বন্ধু, এবং আসল বন্ধু হলে আপনি দেশের যে কোনো বিষয়ে তাদের আস্থা বিশ্বাস অর্জন করতে পারবেন এবং সেখানে হবে আপনার রাজনৈতিকভাবে বিজয়, মানুষ হিসেবে আপনার বিজয়। আপনি মানুষ হিসেবে
মানবিক গুণাবলীতে আপনাকে মানুষের অনেক উঁচু ধারণ করবে। কাজে এই বিপদের সময় আপনাদের সবার কাছে আমার অনুরোধ একটা হলো, যারা মারা গেছেন, যারা পোস্টে আছেন, তাদের পাশে থাকবেন, তাদের পরিবারের পাশে থাকবেন, নিজেদের আমাদের দলীয় লোকদের কোনো অসুবিধা হয় তাদের পাশে থাকবেন এবং একজন একজনকে দেখবেন এবং আশেপাশে আপনাদের যে প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের দিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী, যে যতটুকু পারেন ততটুকু করবেন। এই কথাটি সামান্য জিনিস যদি আপনি করেন, বিপদের সময় সামান্যতম যদি আপনি একটু সহানুভূতির কথা বলেন, এটাও হয়তো আপনাকে সারা জীবন সে আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। কাজে এইভাবে যদি আমরা অগ্রসর হব এবং ইনশাল্লাহ আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণের পাশে যেমন সবসময় ছিলাম এবং সবসময় থাকবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রস্তাবও দিয়েছিলাম যে আপনারা বলেন আমাদের দল এবং আমরা যে কোনোভাবে, আমাদের এখানে সব ধরনের মানুষ আছে, এক একজন এক একটা এক্সপার্ট তারাও আছে, সবাই মিলে আপনাকে আমরা সহযোগিতা করব। আপনি আমাদের কাছে সহযোগিতা কি চান সেটা বলেন। কিন্তু ওনারা কাউকে কোনো সহযোগিতা কোনো কিছু কারোর কাছে নিচ্ছেন বলে মনে হয় না এবং যেভাবে চলছে এটা আমি মনে করি সঠিকভাবে চলছে না এবং আমাদের এখন যে অবস্থা চলছে এটা সামনের দিকে আশঙ্কা করছি আমি, আল্লাহ যদি আমাদের রহমত না করে, এই সংক্রমণ বাড়তে থাকবে এবং মানুষের মৃত্যুর হার বাড়তে থাকবে এবং এই অবস্থায় হয়তো আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর আমি কোনো প্রতিকারের কোনো ব্যবস্থা আমি চোখে পড়ছে না এবং আমি এটা নিশ্চিত হতে পারছি না। একমাত্র আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো কিছুর উপর ভরসা আছে এরকম মনে হচ্ছে না। তো যাই হোক, তবু আমি হতাশার বাণী শোনাতে চাই না। আমার কথা হলো, আমরা জীবন যুদ্ধে আছি, থাকবো এবং সেখানে আমাদের সহকর্মীদেরকেও আমরা সঙ্গে নিয়ে থাকবো, আমাদের দেশবাসীকেও আমাদের সঙ্গে রাখার চেষ্টা করব। সকলে মিলে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আপনারা সকলে আজকে এখানে এসছেন এবং এখানে আমি আজকে মিডিয়াকে আসতে নিষেধ করেছিলাম, যেহেতু এখানে বড় কোনো গ্যাদারিং আমি করতে চাইনি এবং এটা বড় কোনো গ্যাদারিং হিসাবে মিডিয়া হিসাবে বাইরে গেলে এটারও একটা অন্য ধরনের কোনো রিপার্কেশন আসতে পারে, সেসব চিন্তা করে করেছি। তবে আরও ভবিষ্যতেও আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আস্তে আস্তে চালিয়ে নিতে হবে, যেহেতু এখন করোনার যে রেস্ট্রিকশন ছিল লকডাউনের, সেটা এখন উঠে গেছে এবং আরও হয়তো সামনে আরও শিথিল হবে। ধীরে ধীরে আমাদেরকে সাংগঠনিকভাবে যে কাজগুলি সেগুলিও সফলভাবে করতে হবে। আপনারা যারা এসছেন, বিশেষ করে আমাদের শীর্ষ নেতাদের মধ্যে যারা এসছেন, আমি আপনাদের সবাইকে একই সঙ্গে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।